আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো ভালো আছো। দেখতে দেখতে অনেক কটা দিন পার হয়ে গেল। তোমাদের হয়তো আমরা পাই না শ্রেণীকক্ষে, কিন্তু আমরা অনলাইন ক্লাস কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, জীবননগর ডিগ্রি কলেজ, জীবননগর, চুয়াডাঙ্গা। অনলাইন ক্লাস একাদশ শ্রেণী 2020-21 শিক্ষাবর্ষ, বিষয় হিসাব বিজ্ঞান, প্রথম পত্র, অধ্যায় নবম, আর্থিক বিবরণী, ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আমরা আর্থিক বিবরণীর ক্ষেত্রে আজকে শিক্ষণফল আর্থিক বিবরণী কি, আর্থিক বিবরণীর উদ্দেশ্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা, আর্থিক বিবরণীর বিভিন্ন অংশ, এইগুলো আমরা আজকে আলোচনা করব। ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হল মুনাফা অর্জন করা। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময়ে নেট লাভ বা ক্ষতি জানতে চাই। যদি নির্দিষ্ট সময়ে ব্যবসা কার্যক্রম শেষ না হয়, তাহলে কখনো ব্যবসার ফলাফল জানতে পারে না। এক্ষেত্রে আমাদের আর্থিক বিবরণী হিসাব প্রস্তুত করতে হয়। আর্থিক বিবরণীর ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানের লাভ ক্ষতি, আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা সম্পর্কে আমাদের বিস্তারিত জানা দরকার। এখন আমরা আর্থিক বিবরণী বলতে কি বুঝি? আর্থিক বিবরণী বলতে আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা জানার কাঠামোগত সুশৃঙ্খল ধারাবাহিক প্রক্রিয়াকে আর্থিক বিবরণী বলা হয়। এখানে একটা আমি চিত্র দেখাচ্ছি। এ একটা ঘরের ছবি, মানে প্রতিষ্ঠান, আর এখানে হচ্ছে যে নগদ টাকার লেনদেন, এটা হচ্ছে আর্থিক বিবরণী। একজন ব্যবসাদার ব্যবসা করার পরিপ্রেক্ষিতে সে কি তার আর্থিক অবস্থানটা কীরকম সেটা আমরা জানতে পারি। আমরা সূচক সংখ্যা মতো এখানে একটা দেখাই দিয়েছি, 1 2 3 4 5। তো প্রথম পর্যন্ত যখন ব্যবসা শুরু করেছে তখন সে লাভের পরিমাণটা তাকে এই পর্যন্ত হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যখন যে ব্যবসার গতি যখন আরও বেড়ে গেছে তখন তার লাভের পরিমাণটা এই পরিমাণ গেছে। তৃতীয় পর্যায়ে যখন লাভের ব্যবসার অবস্থান আরও ভালো হয়েছে তখন এই পর্যায়ে গিয়েছে। শেষে তার ব্যবসার অবস্থা এতই ভালো, সে এই পর্যায়ে সে মুনাফা লাভ করেছে। এইটা আমরা সূচক সংখ্যার মাধ্যমে তোমাদেরকে জাস্ট দেখালাম। এখন আমরা আর্থিক বিবরণী উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করব। কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, পরিচালক, বিনিয়োগকারী প্রতিষ্ঠান, দেনাদার, পাওনাদার, ঋণদাতা, সরকার, ব্যাংক, বিভিন্ন বীমা প্রতিষ্ঠানসমূহ, কর্মকর্তা কর্মচারীরা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করে এবং কারবারের লাভ ক্ষতি সম্পর্কে তারা অবগত হতে চায়। এক্ষেত্রে আমাদের আর্থিক বিবরণীর উদ্দেশ্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা অপরিসীম। আমরা এখন উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করব। প্রথমত হচ্ছে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ। আর্থিক বিবরণীর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যখন কোনো পণ্য উৎপাদন করব তখন সে পণ্য উৎপাদনটা আমাদের কত আয় কত ব্যয় এই বিষয় সম্পর্কে আমাকে ধারণা থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয়, যে নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি সম্পর্কে জানা যায়, সেভাবে আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে। সম্পত্তি দায় দেনা, প্রতিষ্ঠানে কী পরিমাণ সম্পদ এবং দায় দেনা আছে সেই সম্পর্কে আমাকে ওয়াকিবল হতে হবে। হিসাব বিজ্ঞানের অনুপাত বিশ্লেষণ, এই ক্ষেত্রে আর্থিক বিবরণীর মাধ্যমে অনুপাত বিশ্লেষণ করতে হবে।
শুধু হিসাব বিজ্ঞানেও নীতিমালা অনুযায়ী আর্থিক বিবরণী বিশ্লেষণ প্রণয়ন করা যাবে না। প্রত্যক্ষ ব্যয় ও পরোক্ষ ব্যয় আর্থিক বিবরণী প্রস্তুত করার ক্ষেত্রে প্রত্যক্ষ ব্যয় এবং পরোক্ষ ব্যয় সম্পর্কে ধারণা থাকতে হবে। তুলনামূলক বিশ্লেষণ ক্ষেত্রে গত বছরের আয় এবং বর্তমান বছরের আয়ের সাথে তুলনামূলক বিশ্লেষণ করলে প্রতিষ্ঠানটি কতটুকু সফলতা অর্জন করতে পারবে সেই সম্পর্কে ধারণা পাওয়া যাবে। প্রয়োজনীয় তথ্যের যোগান, যদি কোনো প্রতিষ্ঠান তার অন্য কোনো প্রতিষ্ঠানের বিষয়ে জানতে চায় তাহলে পরে তথ্য সরবরাহ করে আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে। প্রকাশ ক্ষমতার উপরেই আর্থিক বিবরণী নির্ভর করে থাকে। অর্থ সংস্থান ক্ষেত্রে আর্থিক বিবরণী একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে অর্থ সংস্থান না হলে কারবার প্রতিষ্ঠান সুদৃঢ়ভাবে পরিচালনা করা সম্ভবপর নয়। এইগুলো হচ্ছে আর্থিক বিবরণীর উদ্দেশ্য। এখন আমরা আলোচনা করব আর্থিক বিবরণীর বিভিন্ন অংশ। আর্থিক বিবরণীর বিভিন্ন অংশকে আমরা আন্তর্জাতিক মান অনুযায়ী IAS ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এর অনুসারে আমরা আর্থিক বিবরণীর অংশকে কয়েকটি স্তরে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিশদ আয় বিবরণী। দুই হচ্ছে মালিকানা সত্ত্ব। তিন হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। চার নগদ প্রবাহ বিবরণী। পাঁচ আর্থিক বিবরণী প্রস্তুতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও হিসাব বিজ্ঞানের নীতি ফলাফল নীতিমালা প্রকাশ। এটা হচ্ছে আমাদের আর্থিক বিবরণী ক্ষেত্রে এই কয়টা স্তর। এই স্তর সম্পর্কে আমার ধারণা রাখতে হবে। বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব, আর্থিক অবস্থা বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক বিবরণীর প্রস্তুতিতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও হিসাব বিজ্ঞানের নীতিমালা প্রকাশ। বিশদ আয় বিবরণী কাকে বলে? বিশদ আয় বিবরণী বলতে আমরা তাকে বুঝি প্রতিটা ব্যবসার লক্ষ্য হলো মুনাফা অর্জন করা। এই মুনাফায় এক বছরের ভিতরে আমরা ব্যবসায়ের আয় ব্যয় হিসাব করে থাকি। তো যে বিবরণীর মাধ্যমে ব্যবসার আয় ও ব্যয় সমূহ প্রস্তুত করা হয় তাকে বিশদ আয় বিবরণী বলা হয়। এই বিশদ আয় বিবরণী মোট আয় থেকে মোট ব্যয় বাদ দেওয়ার পর যেটা থাকে সেটা হচ্ছে নেট উদ্বৃত্ত বা নেট মুনাফা। এরপরে আছে মালিকানা সত্ত্ব বলতে ব্যবসার একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে মালিকানা সত্ত্বের বিবরণীতে মূলধন হিসাবে নির্ণয় করা হয়। এক্ষেত্রে মালিকের নেট বিক্রয় থেকে তার ব্যয় বাদ দেওয়ার পর যেটা থাকে সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। এরপরে আছে আর্থিক অবস্থার বিবরণীর ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানের কী পরিমাণ লাভ ক্ষতি
আছে, দেনা পাওনা আছে, সেই সম্পর্কে ধারণা করাকে বলা হয় আর্থিক বিবরণী। নগদ প্রবাহ বিবরণী, নগদ প্রবাহ বিবরণীর ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের নগদ প্রবাহ আগমন এবং নগদ প্রবাহ আগমন থেকে কীভাবে ব্যবহার করা হবে সেই সম্পর্কে ধারণা পাওয়াকে বলা হয় নগদ প্রবাহ বিবরণী। আর্থিক বিবরণী প্রস্তুতিতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও হিসাব বিজ্ঞান নীতিমালা, যে আর্থিক বিবরণী প্রস্তুত করার ক্ষেত্রে আমার যে সমস্ত নগদ প্রবাহ বিবরণী আগমন ঘটবে সেই সম্পর্কে আমাদের ধারণা লাভ করা। এখন আমরা বিশদ আয় বিবরণী আমরা একটা কীভাবে প্রণয়ন করব তার এখানে আমরা উল্লেখ করেছি। প্রতিষ্ঠানের নাম, বিশদ আয় বিবরণী, ড্যাশ সালের 31 সালের তারিখে সমাপ্ত বছরের জন্য। এখানে আমরা ঘর কেটে নিয়েছি, হিসাব খাত, টাকা টাকা টাকা। এখানে নেট বিক্রয় টাকা এখানে দেওয়া আছে, বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বাদ দেওয়ার পর যে থাকবে হচ্ছে মোট মুনাফা, যোগ পরীক্ষা পরিচালনা ব্যয়, যেটা সেটা এখানে লিখে যেটা আমরা পাবো সেটা হচ্ছে মোট মুনাফা, বাদ পরোক্ষ পরিচালনা ব্যয়। এক্ষেত্রে কি আছে, বিক্রয় সংক্রান্ত ব্যয়সমূহ এখানে লিখলাম, যোগ প্রশাসনিক ব্যয়সমূহ লেখার পর যেটা হবে ইনার কলম থেকে আউটার কলমে দেখাই দিলাম, যেটা পেলাম সেটা হচ্ছে মোট পরিচালনা ব্যয়। এবার আছে পরিচালনা মুনাফা, তো যোগ পরিচালনা ব্যয় যেটা থাকবে সেটা, বাদ অপরিচালন ব্যয়, বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা ইনহার কলম থেকে আউটার কলম পোস্টিং করে দেওয়ার পর আমরা পেয়ে যাব নিট লাভ। এটা গেল বিশদ আয় বিবরণী। এবার আসছে মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণীর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে আমরা প্রতিষ্ঠানের নাম লিখব, যে সালের হিসাব সেই সালের বা তারিখে সমাপ্ত বছরের জন্য। এখানে হিসাব খাত, বিস্তারিত টাকা পরিমাণ ঘর কেটে দিয়েছি। মালিকানা সত্ত্ব বলতে এখানে কি বোঝানো হয়, মূলধন সমান প্রারম্ভিক উদ্বৃত্ত যে টাকা সেটা এখানে দেব, যোগ অতিরিক্ত মূলধন এখানে তার সাথে যোগ করব, যোগ মূলধনের সুদ সেটা যোগ করব, যোগ নেট লাভ বা ক্ষতি যেটাই হোক সেটা এখানে লিখে আমরা যোগ করে যেটা হবে সেটা এখানে দেখাই দেব। এবার আসছে বিয়োগ। উত্তোলন নগদ হতে পারে, পণ্য মাধ্যমে হতে পারে, যে টাকা সেটা এখানে দেখা দিয়েছি। উত্তোলনের সুদ যেটা হবে সেটা এখানে দেখাচ্ছি, আয়কর দেখাচ্ছি। সাধারণ সঞ্চিতি দেখানোর পরে এই সমস্ত কলামগুলো যোগ করে এই নেট লাভ থেকে বাদ দেওয়ার পর যা থাকবে সেটা হচ্ছে মালিকানার সত্ত্ব বা সমাপনী উদ্বৃত্ত। এটা হচ্ছে আমাদের মানে মালিকানার সত্ত্বের বিবরণী। এবার আমাদের আসছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী আমাদের ছকটা কীভাবে হবে সেই ছকটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের নাম, তারপরে আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, ড্যাশ সালের তারিখের জন্য। এটা হচ্ছে আমাদের যখন আর্থিক বিবরণী হিসাব প্রস্তুত করব এইভাবে করে আমাদের ঘর কেটে নিতে হবে। নিয়ে আমাদের ধারাবাহিকভাবে যে নিয়ম যেগুলো আমাদের জানা দরকার সেভাবে আমাদের এগুলা পোস্টিং করতে হবে। এখানে টাকা, এখানে টাকা, এখানে টাকা, হিসাবের খাত, হিসাবের খাত। প্রথমত আমাদের আসবে সম্পদসমূহ, সম্পদসমূহ বলতে যেটা আমাদের বলা হয় চলতি সম্পদ। চলতি সম্পদ আমরা কি বলতে পারি, নগদ এত টাকা, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব। এটা যোগ করে যে টাকাটা আমাদের
হবে সেটা আমরা এখানে এখানে দিতে পারি। এরপরে আসছে মাইনাস অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা মাইনাস অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি দিয়ে যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে আমাদের এরপরে যদি অব্যবহৃত মনোহারি থেকে থাকে অব্যবহৃত মনোহারি, সেটা আমাদের এখানে দেখানো যেতে পারে। তারপরে প্রাপ্য আয়, প্রাপ্য আয়, তারপর আছে যে অগ্রিম প্রদত্ত খরচ, অগ্রিম প্রদত্ত খরচ যেটা আমাদের থাকবে সেটা এই মিলে যেটা হলো। এরপরে সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য যে টাকাটা আমরা এখানে পাবো সেটা যোগ করে আমরা ইনহার কলম থেকে আউটহার কলমে এটা পোস্টিং করে দেবো। এটা আমাদের হয়ে গেল কি মোট চলতি সম্পদ। মোট চলতি সম্পদ। এরপরে যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে এরপরে আসছে হলো স্বল্প মেয়াদি বিনিয়োগ। স্বল্প মেয়াদি বিনিয়োগ যে টাকাটা হবে সেটা আমরা এখানে দেখাই দেব। তারপরে আছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ যেটা হবে সেটা আমরা এখানে দিয়ে দেব। এরপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ভিতরে আছে সঞ্চয়পত্র ক্রয় আছে, অন্য কোম্পানির শেয়ার ক্রয় বা অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ ইত্যাদি। আর এরপর আছে স্থায়ী সম্পদ বলতে এখানে আমরা বলতে পারি আসবাবপত্র, তারপর যে কল কবজা, তারপর আছে বিল্ডিং ইত্যাদি। এইগুলো আমরা ইনার কলম থেকে আউটার কলমে যদি কোনো অবস্থায় থেকে বাদ দেবো, না হলে পরে আমরা ডাইরেক্ট এখানে বসাই দেবো। তারপর যেটা আমাদের হবে এটা হচ্ছে মোট সম্পদ আমরা পেয়ে গেলাম। এবার আমাদের থাকবে কোনটা? এবার থাকবে মূলধন। দায়সমূহ কি আমাদের আছে? চলতি দায়ের ভিতরে আমাদের কি থাকতে পারে? এক নম্বর থাকতে পারে যে প্রদেয় নোট, তারপর আছে যে ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচ। এইগুলা আমরা যোগ করে ইনহার কলম থেকে আউটার কলমে আমরা পোস্টিং করে দেব। আচ্ছা, এরপরে যেটা আছে দীর্ঘমেয়াদী ঋণ।
দীর্ঘমেয়াদী ঋণ। যে টাকাটা হবে সেটা আমরা এখানে দেখা দিতে পারি। হবে এটা হচ্ছে মোট দীর্ঘমেয়াদী ঋণ। মোট দীর্ঘমেয়াদী ঋণ ঋণ। এরপর থেকে আমরা যেটা বাদ দেব সেটা হচ্ছে কি, মোট দায়। যেটা আমরা পেয়ে যাব সেটা হচ্ছে মোট দীর্ঘমেয়াদী দায়, মানে দায়। এই দায় থেকে আমরা বাদ দেব, এই যোগ দেবো মূলধন। মূলধন আমরা যেটা পেয়েছি সমাপনী, সেই টাকাটা আমরা এখানে লিখব। লিখলে পারে আমাদের মোট দায় ও মালিকানা সত্ত্ব এই টাকাটা আমরা পেয়ে যাব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা করে আজকের মতো ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।